শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একসময় বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন দারিদ্র্যকে জাদুঘরে পাঠাতে হবে, তিনি যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, তখন অনেকেই ভেবেছিলেন ইতিহাস হয়তো নতুন বাঁক নিতে যাচ্ছে। মাইক্রো ক্রেডিটের জনক, সামাজিক ব্যবসার প্রবক্তা, ৩-০ অর্থাৎ শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ, এই দর্শনের বিশ্বব্যাপী প্রচারক এই মানুষটি রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে। প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু 18 মাস পর প্রশ্ন ততটাই বড়। প্রশ্নটা এখন খুব সোজা, আবার খুব কঠিনও। তিনি কি ব্যর্থ, নাকি পরিস্থিতি ছিল অজেয়? 2024 সালের 8 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক অস্থির রাজনৈতিক পরিবেশে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উদ্ভূত গণ অভ্যুত্থানের পর দেশ যখন কাঠামোগত সংস্কারের দাবিতে উত্তাল, রাজনৈতিক সমর্থন, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, নৈতিক উচ্চভূমি সব মিলিয়ে সুযোগ ছিল বিরল। তিনি নিজের পছন্দ মতো উপদেষ্টা পরিষদ গঠন করেন, বিশেষ সহকারী নিয়োগ দেন, সংস্কার কমিশন বসান। প্রশ্ন হলো, এই সুযোগের কতটা কাজে লাগানো গেল? সমালোচকরা বলছেন প্রত্যাশা আর বাস্তবতার ব্যবধানটা বড় হয়ে উঠেছে। আন্তর্জাতিক সংস্থার হিসাব উদ্ধৃত করে বলা হচ্ছে, তার আমলে প্রায় 30 লাখ নতুন মানুষ দরিদ্র হয়েছেন। ব্যক্তি খাতের বিনিয়োগ জিডিপির 24% থেকে কমে 22.48% নেমেছে। 4 দশকের মধ্যে নজিরবিহীন পতন। সরকারি বিনিয়োগের প্রধান সূচক এডিপি বাস্তবায়ন 10 বছরের মধ্যে সর্বনিম্ন। ব্যাংক খাতে খেলাপি ঋণের হার 35%-এর বেশি, যা আন্তর্জাতিক তুলনায় উদ্বেগজনক। সরকারি ঋণ দাঁড়িয়েছে 23 লাখ কোটির ঘরে। মূল্যস্ফীতি 8.5% আর মজুরি বৃদ্ধি তার নিচে, অর্থাৎ প্রকৃত আয় কমছে। এসব তথ্য একত্র করলে অর্থনীতির ছবিটা অস্বস্তিকর। কিন্তু গল্পের আরেক পিঠও আছে। বিদায়ী ভাষণে ডক্টর ইউনূস বলেন, রিজার্ভ বেড়ে $34 বিলিয়ন দাঁড়িয়েছে, প্রবাসী আয় বেড়েছে, খাদ্য মূল্যস্ফীতি কমেছে, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠিত হয়েছে। তিনি দাবি করেন, অস্থিরতার ভেতর থেকেও স্থিতিশীলতার পথে দেশকে ফেরানো গেছে। সমর্থকরা যুক্তি দেন, তিনি দায়িত্ব নিয়েছিলেন এক ভাঙা অর্থনীতি নিয়ে। ব্যাংক খাতে দীর্ঘদিনের সঞ্চিত খেলাপি ঋণ, আমদানি নির্ভর প্রবৃদ্ধি, জ্বালানি ঘাটতি, আস্থাহীন বিনিয়োগ পরিবেশ, এসব রাতারাতি বদলানো যায় না। তাহলে দ্বন্দ্বটা কোথায়? অর্থনীতিতে একটি মৌলিক প্রশ্ন আছে, রিজার্ভ কি লক্ষ্য নাকি উপকরণ? সমালোচকেরা বলছেন, আমদানি সংকোচন, শিল্প উৎপাদন চাপে ফেলা, বিদ্যুৎ উৎপাদন কমানো, এসবের মাধ্যমে রিজার্ভ বাড়ানো হলে তা টেকসই হয় না। উৎপাদন সক্ষমতা, কর্মসংস্থান, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, এসব সূচক শক্ত না হলে রিজার্ভের সাফল্য কাগুজে হয়ে যায়। অন্যদিকে সমর্থকেরা বলছেন, মুদ্রা স্থিতিশীল করা, বৈদেশিক দায় সামলানো, আস্থার সংকট কমানো, এসবের জন্য রিজার্ভ শক্ত করা জরুরি ছিল। নীতি নির্ধারণী সুদের হার বাড়ানো হয়েছিল মূল্যস্ফীতি ঠেকাতে। ফল, ঋণের সুদ বেড়েছে, বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমেছে, ব্যবসায়িক কার্যক্রমে চাপ তৈরি হয়েছে। প্রশ্ন হলো, এটি কি অনিবার্য শর্ট টার্ম পেইন ফর লং টার্ম গেইন, নাকি নীতির ভারসাম্যহীনতা? আরেকটি বিতর্কের জায়গা, স্বার্থ সংঘাতের অভিযোগ। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কর মওকুফ, শেয়ারের সরকারি অংশ 25% থেকে 10% নামানো, গ্রামীণ গ্রুপের কিছু প্রতিষ্ঠানের দ্রুত অনুমোদন, এসব নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও সমর্থকরা বলছেন এসব সিদ্ধান্ত ছিল কাঠামোগত সংস্কারের অংশ, সমালোচকরা বলছেন স্বচ্ছতার ঘাটতি রয়ে গেছে। রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার নিয়েও হতাশা আছে। 11টি সংস্কার কমিশনের সুপারিশ, হাজার হাজার পৃষ্ঠা, কিন্তু কার্যকর বাস্তবতা বা বাস্তবায়ন কতটা? দুর্নীতির অভিযোগে কিছু কর্মকর্তা সাসপেন্ড হয়েছেন, তদন্ত চলছে, তবু জনমনের সন্দেহ কাটেনি। গণমাধ্যমের সঙ্গে সরাসরি সংবাদ সম্মেলন না করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব ভায়োলেন্স, এসব ঘটনাও তার সরকারের ভাবমূর্তিকে চাপে ফেলেছে। এখানে একটি বড় বাস্তবতা স্বীকার করা জরুরি। অন্তর্বর্তী সরকার মানেই সীমিত ম্যান্ডেট, সীমিত সময়, সীমিত রাজনৈতিক পুঁজি। কাঠামোগত সংস্কার সময় সাপেক্ষ, ফল দৃশ্যমান হতে আরও সময় লাগে, কিন্তু জনতার প্রত্যাশা ছিল তাৎক্ষণিক পরিবর্তনের। ডক্টর ইউনূস বিশ্বখ্যাত অর্থনীতিবিদ, তাই তার ক্ষেত্রে মানদণ্ডও ছিল কঠোরতর। তাহলে কি বলা যায় তিনি চেষ্টা করেছেন কিন্তু পারেননি, নাকি বলা উচিত তিনি যে লক্ষ্য নিয়েছিলেন তা অর্জনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক বল প্রয়োগ করেননি? হয়তো দুটোই আংশিক সত্য। তিনি আন্তর্জাতিক আস্থা ফিরিয়েছেন, রিজার্ভ বাড়িয়েছেন, কিছু আর্থিক শৃঙ্খলা আনার উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে বিনিয়োগ, কর্মসংস্থান, আয় বৃদ্ধি, এসব ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি, বরং কিছু সূচক খারাপ হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, ৩-০ দর্শনের প্রবক্তা যখন নিজ দেশে দায়িত্বে ছিলেন, তখন কেন দারিদ্র ও বেকারত্ব কমল না? এর উত্তর খুঁজতে গেলে দেখতে হবে মাইক্রো লেভেলের সামাজিক ব্যবসার সাফল্যকে ম্যাক্রো অর্থনীতির জটিলতায়
রূপান্তর করা কতটা কঠিন। একটি গ্রামীণ ব্যাংক মডেল দিয়ে লাখো মানুষের জীবন বদলানো যায়, কিন্তু একটি রাষ্ট্রযন্ত্র যেখানে রাজনৈতিক স্বার্থ, আমলাতান্ত্রিক জট, বৈশ্বিক অর্থনৈতিক চাপ সব একসঙ্গে কাজ করে, সেখানে একই দর্শন প্রয়োগ করা অতটা সহজ নয়। ইতিহাস হয়তো এই সময়কে দেখবে এক মিসড অপরচুনিটি হিসেবে, আবার কেউ দেখবে এক ট্রানজিশনাল স্টেবিলাইজেশন পর্ব হিসেবে। চূড়ান্ত রায় দেবে সময়। তবে একটি বিষয় স্পষ্ট, ডক্টর ইউনূসের ব্যক্তিগত নৈতিক আভা ও আন্তর্জাতিক খ্যাতি প্রত্যাশার মাত্রা এত উঁচুতে তুলেছিল যে বাস্তব ফলাফল সেই উচ্চতা ছুঁতে পারেনি। শেষ প্রশ্নটি তাই থেকেই যায়, তিনি যখন আবার বিশ্বমঞ্চে দাঁড়িয়ে দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর আহ্বান জানাবেন, তখন সমালোচকেরা কি বলবেন? নিজ দেশে তো পারেননি। আর সমর্থকেরা কি বলবেন? তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু রাষ্ট্রযন্ত্র প্রস্তুত ছিল না। বাংলাদেশের এই অধ্যায় আমাদের শিখিয়েছে দর্শন গুরুত্বপূর্ণ, কিন্তু রাষ্ট্র পরিচালনা কেবল দর্শনের খেলা নয়, এটি শক্তি, কাঠামো, সময় ও সামাজিক আস্থার সমন্বয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের অধ্যায় তাই সাদা কালো নয়, এটি ধূসর, আশা ও সীমাবদ্ধতার মাঝামাঝি এক উত্তেজনাপূর্ণ, বিতর্কিত এবং শিক্ষণীয় সময়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 21শে ফেব্রুয়ারি আজ। 21শে ফেব্রুয়ারিতে আমাদের দেশে, সারা দেশেই ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে সকালে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং 21-এর যে সে বিখ্যাত গান, যে আমার ভাইয়ের রক্তে রাঙানো, সেটা গাওয়া হয়। এটা একটা শ্রদ্ধা। আমাদের এই দেশের স্বাধিকারের যে আন্দোলন, সেই আন্দোলনের শুরু কিন্তু হয়েছিল 52 সেই ভাষা আন্দোলনের মাধ্যমে। পৃথিবীতে খুব কম জাতি আছে যেখানে নাকি তারা মাতৃভাষায় কথা বলার অধিকার লাভের জন্য জীবন দিয়েছে। আমরা সেই খুব কম জাতির মধ্যে একটা। আমাদের এরকম একটা গৌরবোজ্জ্বল ইতিহাস, সেটাকে আমরা স্মরণ করি কেন? আমরা স্মরণ করি যে আমাদের জাতীয়তা বোধের উন্মেষ যে ঘটনার মাধ্যমে হয়েছিল, সেই ঘটনাটাকে আমাদের চেতনায় যুক্ত করার জন্য। এটা আমাদের একটা গর্বের দিন, কিন্তু সেই গর্বের দিনটাকে আমরা কিভাবে উদযাপন করি? অথবা আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আছেন তারা কি করেন? অথবা এই দিবসটাকে কেন্দ্র করে, এই দিবসটাকে পুঁজি করে আমরা কিভাবে সংকীর্ণ দলীয় মনোভাবে প্রকাশ ঘটাই? আমরা বিভিন্ন সময় ঘটে এসেছি। আমরা পুরো জাতি ভাষার জন্য লড়াই করেছি, কিন্তু পুরো জাতি ঐক্যবদ্ধভাবে একসঙ্গে সেই লড়াইয়ের কথা স্মরণ করতে পারি না, একে অপরকে স্মরণ করতে দিই না। এই প্রবণতা আমাদের মধ্যে আছে। যেমন একটা কথা আপনারা জানবেন, সেই 52 সালের পর থেকে এই গত 74 বছরে জামাতে ইসলামের কোনো আমির, জামাতে ইসলামের কোনো শীর্ষ নেতা কখনো শহীদ মিনারে যায় নাই। কিন্তু এবার প্রথমবারের মতো গিয়েছেন। তো এই যাওয়াটাকে আমরা কি বলবো? যখন আমাদের একজন লোক গেলেন, যাওয়ার পর আমরা কি বলবো আপনি এত বছর কেন এলেন না? এটা কি প্রশ্ন? নাকি এবার যে গেলেন এটাকে আমরা প্রশংসা করব যে আপনি এসেছেন, আমরা খুশি হয়েছি? এই আশাটা যেন অব্যাহত থাকে। দুটো ভার্সন কিন্তু। এত বছর তারা কেন আসেননি, এটা যেমন একটা প্রশ্ন। এখন তারা এসেছেন, এটা কি একটা প্রাপ্তি নয়? দুভাবেই বিবেচনা করা যায়। এবার জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, উনি শহীদ মিনারে গিয়েছেন, পুষ্পস্তবক অর্পণ করেছেন। ওনার সঙ্গে ওনার দলে যারা সংসদ সদস্য ছিল তারা ছিলেন, ওনাদের জোটের যারা ছিলেন এনসিপির সংসদ সদস্য তারাও ছিলেন, সবাই মিলে ফুল দিয়েছেন। সেখানে প্রশ্ন করা হয়েছে যে আপনি এবার কেন আসলেন? ভালো, প্রশ্নটা হতেই পারে, এটা সাংবাদিক একটা প্রশ্ন হতে পারে, কোনো সমস্যা নেই। জবাবে উনি যেটা বলেছেন সেটা হলো এরকম যে রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আমাকে আসতে হবে, তাই এসেছি। এই জবাবটা আমার কাছে মনে হয়েছে উনি দিয়েছেন, তো উনি যেভাবে হোক একটা জবাব দিয়েছেন। তারপরে প্রশ্ন করা হয়েছে জামাতকে এটাকে এখনো নাজায়েজ মনে করে কিনা, এবং তখন উনি একটু বিরক্ত হয়েছেন এবং বলেছেন আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এরকম একটা পবিত্র দিনে এমন প্রশ্ন না করাই ভালো। এটা বলে ওনার চেহারা যা দেখলাম আমি দৃশ্যতই, উনি বিরক্তি প্রকাশ করে চলে গেছেন। দেখেন, এই যে ঘটনাটা, এটা কিন্তু অনেকগুলো ব্যাখ্যা হতে পারে, বাট আমি যে ব্যাখ্যাটা নেব, আমি বরাবরই বলে এসেছি, এখনো বলি, আমি সবসময় চাই এই জাতি, আমাদের বাংলাদেশি যারা অধিবাসী আমরা আছি, আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি। ঐক্যবদ্ধ না হলে এই জাতিকে আপনি অগ্রসর করতে পারবেন না। ঘরের মধ্যে ঘর বানাবেন না, ঘরের মধ্যে শত্রু বানাবেন না, ঘরের মধ্যে প্রতিদ্বন্দ্বী থাকবে, প্রতিপক্ষ থাকবে না, এটা মাথায় রাখতে হবে। তো
সেখানে এখানে যে জিনিসটা হচ্ছে, ওনাকে জব্দ করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। দরকার নেই তো। অনেকে বলছেন আমরা জামাতকে বিশ্বাস করি না, করবেন না, বিশ্বাস করতে বলে নাই তো কেউ, বলে নাই তো। আপনি আপনার নেতাকে বিশ্বাস করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওনারা যে কাজটা এত বছর করেন নাই, ওটা যদি এখন ওনারা করতে শুরু করেন, সমস্যাটা কোথায়? বরং এটাকে এনকারেজ করেন, তাহলে তো হয়ে যায়। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মত। এটাকে অনেকে দুঃখিত হতে পারেন, বিরক্ত হতে পারেন, হন, কোনো সমস্যা নাই। বাট আমি যেভাবে মনে করি, আমি সেই ব্যাখ্যাটা করলাম। আমি আজকে এই 21শে ফেব্রুয়ারি নিয়ে আমি কয়েকটা ঘটনার কথা উল্লেখ করব। যেমন ধরেন, এইটা হলো একটা ঘটনা। দ্বিতীয় যে ঘটনাটার কথা আমি বলবো, সেটা খুবই ভয়ঙ্কর ঘটনা। এটা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়া 2 যে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক এলাকা নিয়ে এই যে সংসদীয় আসন আছে, এই সংসদীয় আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। উনি একসময় বিএনপির সঙ্গে ছিলেন, এবার তাকে বিএনপি নমিনেশন দেয়নি। উনি স্বতন্ত্রভাবে ইলেকশন করেছেন এবং বিশাল জয় পেয়েছেন। সেই রুমিন ফারহানা উনি গিয়েছিলেন সরাইল উপজেলার যে সদরের যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে, সেখানে রাত 12:01 ফুল দিতে। নর্মালি এটাই হয় যে একটা এরকম একটা উপজেলায়, ওই এলাকায় যিনি সংসদ সদস্য, তিনি সবচেয়ে আগে ফুল দিবেন। ঢাকায় যেমন কেন্দ্রীয় শহীদ মিনারে যেমন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ওনারা আগে, সবার আগে ফুল দেন, ওখানেও কিন্তু সংসদ সদস্য সবচেয়ে আগে দেওয়ার কথা। উনি গিয়েছিলেন, উনি একটু আগেই গিয়েছিলেন, কিন্তু যখন উনি ফুল দিতে যাবেন তখন ওনাকে দিতে দেওয়া হয়নি। ওখানে হট্টগোল পাকানো হয়েছে। কারা করেছেন? বিএনপির কতিপয় লোক, বিএনপির একজন নেতা, তার নেতৃত্বে বেশ কিছু লোক, তারা এখানে ওনাকে দিতে দেয়নি। কিছুটা শরীরে ধাক্কাধাক্কি করেছে, গায়ে হাত দিয়েছে বলে শুনেছি, আমি জানি না। কিন্তু এই যে এভাবে দিতে দেওয়া হলো না কেন? উনি এখানকার সংসদ সদস্য, আপনার পছন্দ হোক বা না হোক, উনি তো সংসদ সদস্য, তাই না? ওনার গায়ে আপনি হাত দিলেন কেন? অথবা ওনাকে আপনি দিতে দিলেন না কেন? অথবা ওনার তৈরি করে নিয়ে আসা পুষ্পস্তকে আপনি ছিঁড়ে ফেললেন কেন? বিএনপির ছেলেরাই করেছে। এটাকে বিএনপি কিভাবে ডিফেন্ড করবে? দেখুন, একটা কথা বলি, রুমিন ফারহানাকে কিন্তু কেবল সংসদ সদস্য ভাবলেই চলবে না। রুমিন ফারহানার বাড়ি ওখানে ব্রাহ্মণবাড়িয়া। ওনার পিতা হলো এমন একজন ব্যক্তি যিনি নাকি ভাষা আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত। যে 2-1 জনের নাম আপনি উচ্চারণ করতে পারবেন, তার মধ্যে রুমিন ফারহানার পিতা একজন। রুমিন ফারহানার পিতা মিস্টার অলি আহাদ, উনি ভাষা আন্দোলনের সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদের একজন। মানে তখনও আমাদের পরবর্তী সময় যারা বড় বড় নেতা হয়েছেন, এরা অনেকেই তখন কিন্তু এই আন্দোলনে সেরকম ভূমিকা রাখতে পারেননি, যেমনটি অলি আহাদ রেখেছিলেন। সেই অলি আহাদের কন্যা, একমাত্র সন্তান, তাকে আপনি অপমান করলেন। মানে আপনারা কি ভাই, আপনারা কি, মানে বিএনপি না করলে কি কেউ মানে ভাষা আন্দোলনের ওখানে শ্রদ্ধা জানতে পারবে না? বিএনপি না করলে কি অলি আহাদের যে আপনার যে মানে অবদান, সেটা মিথ্যা হয়ে যাবে? বিএনপি না করলে কি এমপি সাহেব ওখানে গুরুত্ব পাবে না? আমি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে বলবো, এই ঘটনার সঙ্গে যারা দায়ী, তাদের বিরুদ্ধে আপনারা যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারেন তাদের বিরুদ্ধে, তাহলে কিন্তু আপনার অন্যান্য উপজেলায়, অন্যান্য প্রান্তিক এলাকায় কিন্তু আপনাদের লোকজন এগুলো শুরু করবে এবং এটা অন্যায় হবে, এবং এই অন্যায়ের সঙ্গে পুরো বিএনপির নাম জড়িয়ে যাবে। আমি অপেক্ষা করতে চাই বিএনপি তার ব্রাহ্মণবাড়িয়ার এই উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। আমি তৃতীয় আরেকটা ঘটনা বলি, একটা প্রত্যন্ত অঞ্চলের কাহিনী বলি। লালমনিরহাট, এখান থেকে কিছু লোক আজকে সকালেও আমাকে ফোন দিয়েছিলেন এবং তারা যেটা বলেছেন যে লালমনিরহাটে যে মানে আপনার মানে 21শে ফেব্রুয়ারি উদযাপনের যে কর্মসূচি ছিল, সেটা অদ্ভুত কর্মসূচি ছিল। সকালে ওখানে ফুল দিতে, যে ওখানে মানে প্রশাসনের যে গা ছাড়া ভাব, এটা বিভিন্নভাবে প্রকাশিত হয়েছিল। ওখানে একটা মাইক ছিল, কিন্তু মাইকের পেছনে কেউ ছিল না, মানে মাইক দিয়ে কোনো শব্দ বের হয়নি। ওখানে কোনো শহীদের মানে ভাষা আন্দোলনের যে গান, সে গান একবারের জন্য বাজেনি, অন্ততপক্ষে সকাল পর্যন্ত বাজেনি। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ওখানে শিশু কিশোরদের মধ্যে এক ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল। সেখানে গজলের প্রতিযোগিতা ছিল, দেশাত্মবোধক গান অথবা ভাষা আন্দোলনের গান, এগুলি না, গজলের প্রতিযোগিতা ছিল। মানে প্রশাসন কিভাবে মানে মানে এক ধরনের জঙ্গি আচরণ করেছিল এবং কিভাবে মানে আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে উপেক্ষা করেছে, সেটা কিন্তু লালমনিরহাটের এই দৃশ্য দেখলে বোঝা যাবে। মানে বিজাতীয়করণের যে কি প্রবণতা সেখানে ছিল। বিজাতীয়করণের আরেকটা প্রবণতার কথা বলে আজকে আলোচনা শেষ করব। এই বিজাতীয়করণের প্রবণতাটা কোথেকে আসছে বলি আপনাকে। আমাদের বিখ্যাত মিস্টার শফিকুল আলম, বিখ্যাত মানুষ,
অথবা কয়েকদিন আগে বিখ্যাত ছিলেন, এখন যে কোনো মানুষ যেভাবে বলেন না কেন, উনি ছিলেন ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি। উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে আজ একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা আবার আমাদের এটা বাংলা ভাষা নিয়ে ওনার পোস্ট, কিন্তু বাংলা ভাষার এই পোস্ট উনি আবার ইংরেজিতে লিখেছেন। বাঙালির ছেলে ইংরেজি ভালো বলেন, অথবা বাংলা বলতে বাংলা লিখতে একটু লজ্জা টজ্জা পান বোধ হয়, যে কারণে 21শে ফেব্রুয়ারিতে উনি ইংরেজিতে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা কি, সেই পোস্টটা আবার বাংলা ভাষা নিয়ে। আচ্ছা, উনি লিখেছেন ইনসাফ ইজ এ বিউটিফুল বাংলা ওয়ার্ড, মানে ইনসাফ একটা চমৎকার বাংলা শব্দ। ইনসাফ কোথায় পাইছে আল্লাহ জানে, ইনসাফ কি হয় বাংলা শব্দ হয় এটা উনি ছাড়া আর কেউ জানে না। সো ইজ ইনকিলাব, ইনকিলাবেরও কি বাংলা শব্দ। সো আর ফয়সালা, আজাদি, জিন্দাবাদ অ্যান্ড আওয়ামী অ্যান্ড লীগ, মানে এই যে ফয়সালা, আজাদি, জিন্দাবাদ, আওয়ামী এবং লীগ, এই সবগুলি বাংলা শব্দ। সো ইজ সি ডট ডট লিংপং, মানে চ লিংপং, মানে চ দিয়া ডট ডট, মানে বুঝতে পারছেন, বাকিটুকু আপনি মিলিয়ে নেন। এই এই চু লিংপং এটাও নাকি একটা চমৎকার বাংলা শব্দ। এর উদ্ভাবককে মিস্টার শফিকুল আলম। আমার কেন যেন মনে হয় এই ভদ্রলোকের মানে ক্ষমতা হারানোর পর এই ভদ্রলোকের মস্তিষ্কের দু একটা তার মনে হয় ছিঁড়ে গেছে, এটা আমার ধারণা। সরি, আমি একটু মানে হয়তো খারাপ শব্দ ব্যবহার করলাম, কিন্তু আমার হয় উনি ওনার মধ্যে এক ধরনের অপ্রকৃতিস্থ ব্যাপার স্যাপার আমি দেখতে পাচ্ছি। মানে উনি এই যেন এলোমেলো হয়ে যাচ্ছেন। ভাই, আপনি যে শব্দগুলি বললেন, অনেক বিদেশি শব্দই আমাদের এখানে বাংলা ভাষায় কিন্তু আত্মীকরণ হয়েছে, বাংলা ভাষা প্রচলিত হয়ে গেছে। কিন্তু যতই হোক না কেন, আমরা যতই প্রচলিত হোক না কেন, শব্দগুলো বাংলা শব্দ নয়। আমাদের বাংলা ভাষায় অনেক বিদেশি শব্দ আছে, কথাটা খেয়াল করুন। বাংলা ভাষায় বিদেশি শব্দ আছে, কিন্তু তার মানে ওই বিদেশি শব্দগুলো বাংলা শব্দ পরিণত হয়নি। এই জিনিসটা বুঝতে হলে কিঞ্চিত লেখাপড়া করতে হবে। তো আমাদের শফিকুল সাহেব সেটু করবেন কিনা, করেছেন কিনা, করার ধৈর্য আছে কিনা আমি জানি না, তবে আমরা একটু পড়াশোনা করেন ভাই। প্রত্যেকটা ভাষায়, পৃথিবীর প্রত্যেকটা ভাষায় বিদেশি শব্দের মিশ্রণ থাকে, বিদেশি শব্দ সেখানে যুক্ত হয়, সেটা ভাষায় যুক্ত হয়, কিন্তু তার মানে ওই শব্দটা ওই ভাষা হয়ে যায় না। আমাদের বাংলা ভাষায় অনেক বিদেশি শব্দ আছে, কিন্তু তার মানে সেগুলো বিদেশি শব্দ হিসেবেই থাকে এবং আমরা ভাষায় ব্যবহার করি, কিন্তু সেগুলো বাংলা শব্দ হয়ে যায় না। তো আর তাছাড়া সর্বশেষ যেটা বললেন আপনি, ওই যে চু ডট ডট লিংপং, ওটা কোনো শব্দই না, ওটা একটা গালি, ওটা একটা গালি, অশ্লীলতম গালি। যে অশ্লীলতম গালিকে আপনারা আপনাদের শাসন আমলে আপনারা অহরহ যার তার সম্পর্কে ব্যবহার করতেন, কিন্তু ওটা নিয়ে ওটাকে বাংলা ভাষার শব্দ হিসেবে যুক্ত করার যে প্রচেষ্টা আপনি চালাচ্ছেন মিস্টার সাবেক প্রেস সেক্রেটারি, এটা আপনাকে সম্মানিত করবে না। লোকে এখন আপনার নামের আগে অলরেডি একটা শব্দ ব্যবহার করে, একটা বিশেষণ ব্যবহার করে, এখন নতুন একটা বিশেষণ কিন্তু লোকে পেয়ে যাবে। যাই হোক, আমি মনে করি এই ধরনের প্রবণতা, এই ধরনের প্রচেষ্টা আগামীতে যত কম দেখবো আমরা, তত আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করব। কিন্তু এ ধরনের লোক তো সমাজে থাকবে, তারা নানা ধরনের অপচেষ্টা চালিয়েই যাবে। কি আর করা।